এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের বুধ সকালে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ ভালো রাখতে কি কি করণীয় তা আমরা মোটামুটি সবাই জানি। পরিবেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো, ভালো থাকবে আমাদের স্বাস্থ্য। আর মনের স্বাস্থ্য ভালো রাখতে কি করতে হবে? হাসতে হবে, প্রচুর প্রচুর পরিমাণে হাসতে হবে। কারণে হোক অকারণে হোক, হাসতে কিন্তু কোনো মানে নেই। দুদিন বইতো নয় এ জীবন। আমাদের বুধ সকালে অনুষ্ঠানের জুন মাসের বিষয় দুদিন বইতো নয়। আপনাদের লেখা পাঠানো ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র, অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। এছাড়াও মৈত্রীকথা @gmail.com, MAITREEKATH মৈত্রীকথা @gmail.com এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের লেখা। প্রথম যার লেখা আমার হাতে তিনি আশিস চক্রবর্তী, ঠিকানা দাঁতন, পশ্চিম মেদিনীপুর। আপনি লিখেছেন, মনে পড়ে দ্বিজেন্দ্র গীতি, হেসে নাওয়ে দুদিন বইতো নয়, কার কি জানি কখন সন্ধে হয়। গানের কথাগুলো হৃদয় তন্ত্রে অনুরণিত হলো। সত্যি এই জীবন যেন খেলাঘর। দুদিনের খেলাঘরে হাসি ফুল কুড়িয়ে নাও, হাসি হোক জীবনের উপপাদ্য। স্বয়ং কবিগুরু বলেছেন, জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। কিন্তু হাসি কি সহজে আসে? মনে পড়ে যায় পিতৃসম সহকর্মী অবনীবাবুর বাগচাতুর্য ভরা চুটকি পরিবেশনের কথা। সহজে বোঝা যেত না সে কথার তাৎপর্য, পরক্ষণে তা বোঝা গেলে নির্মল হাসির রোল পড়ে যেত। একদিন আর এক সহকর্মী সমীর বাবু ছোট মেয়েকে স্কুলের অনুষ্ঠানে নিয়ে এসে তাকে মাস্টারমশাই এবং দিদিমণিদের সঙ্গে আলাপ করাচ্ছেন। মাস্টারমশাইদের অমুক কাকু বা জেঠু, দিদিমণিদের অমুক মাসিমণি বলে চিনিয়ে দিচ্ছেন। বর্ষিয়ান অবনীবাবু মেয়েটিকে মাসিমণি না বলে পিসিমণি বলতে বলছেন, আর মেয়েটি দ্বিধায় পড়ে যাচ্ছে। গম্ভীর ভাবে অবনীবাবু সমীর বাবুকে বলছেন, ও সমীর বাবু, দিদিমণিকে বোন ভাবতে কি অসুবিধা? এটুকুই। হাসির রোল পড়ে গেল। কেউ কেউ তাৎপর্য বিশ্লেষণ করে বললেন, ও সমীর বাবু, আপনি তো মশাই দিদিমণিদের শালি করে দিলেন। হাস্যরস সৃষ্টির প্রতিভা সবার নেই, যার আছে তিনি নিজে কিন্তু একেবারে হাসেন না। আমার এক ঘনিষ্ঠ কলেজ বন্ধু কানাইয়ের কথা মনে পড়ে গেল। একসঙ্গে এক রুমে থাকতাম। একদিন বাজার থেকে কয়েক পিস রাজভোগ নিয়ে এসেছি। হঠাৎ দেখি রাজভোগ নেই। রাজভোগ না দেখতে পেয়ে ইতস্তত হচ্ছি। স্ট্রেট কানাই বলল, রাজভোগ ফেলে দিয়েছি। কেন, খারাপ বুঝি? না না, খুবই ভালো, ওই তাই সবাই যা করে, পেটে ফেলে দিয়েছি। কি আর বলবো। মুচকি হাসতে কানাই বলল, খিদে পেয়েছে তাই ফেলে দেওয়াই নিরাপদ মনে করলাম। একদিন সহপাঠী পারমিতার সঙ্গে জমিয়ে গল্প করছে। ও গল্প করতে করতে হঠাৎ গম্ভীর হয়ে পারমিতাকে বলছে, জানিস পারমিতা, আমি একজনকে গভীর ভাবে ভালোবেসে ফেলেছি, তাই আমার পড়াশোনা একদম হচ্ছে না। ও তো ৭-৫ ভাবছে। অবশেষে উড়ে এসে জুড়ে বসলাম আমি। জিজ্ঞাসা করলাম, কানাই, এবার বলো তো তোমার সেই রাইটি কে? আরো গম্ভীর হয়েও বলল, নিদ্রা দেবী। থমথমে পরিবেশে হাসির ঝড় উঠল। ও কিন্তু নির্বিকার। শেষে দার্শনিকের মতো ও বলল, হেসে নাও এ জীবন দুদিন বইতো নয়। অনেকদিন পর মনে পড়ে গেল সেই কথাটি। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। কানন রণসিংহর লেখা পড়ব তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে এসেছে। বিষয়টি বেশ সত্যি তো। পৃথিবীর রঙ্গমঞ্চে জীবনখানা দুদিন বইতো নয়। দেখেছি পদ্ম পাতায় জলকে হেসে খলখল ঢলঢল করতে। বাগানে কালো ভোমরা মৌমাছিরা ফুলে ফুলে কি যে কথা বলে যায়, ফুলগুলো যেন হেসে দুলে দুলেই সারা। তা দেখে আমার মনের উপবনে লাগলো হাসির দোলা। শৈশব, কৈশোর, যৌবন হাস্যরসে চুবানো, যেন গোলাপ জামের মতো রসে টইটম্বুর। হাসির কথা হলেই পেট ছিঁড়ে যায় হাসতে হাসতে। লুটিয়ে ফুটিয়ে একসা। সেকাল গেছে। গেছে বলে একেবারেই কি গেছে তা কিন্তু নয়। এখনকার প্রৌঢ় দেহে হাসির খলখলানি হয়তো কম, কিন্তু এ হাসি খেজুর রস মেরে পাটালি গুড়। বনভোজনে যাচ্ছি, আমি বাদে বাসে সবাই উপস্থিত। সবাই জিজ্ঞাসা করলো, কানন দেবীর আসতে দেরি কেন? বললাম, বনদেবীর বন থেকে আসতে তো একটু দেরি হবেই। হাসির দরজা খুলে গেল হাট হয়ে চড়ুই ভাতিতে যাবার প্রাথমিক পর্যায়ে। আমার বন্ধু সরস্বতী হাসির একখানা আস্ত খনি।
একটা কথা পেলেই হলো, ইনিয়ে বিনিয়ে কথাটাকে ঠিক ফোয়ারার মুখে ফেলবেই। হাসি তখন নাভিদেশ থেকে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে উজানি মাছের মতন। বাচ্চা ছেলে মেয়েদের কাছে পেলেই ওদের নিষ্পাপ সহজ সরল মনের আবোল তাবোল কথাবার্তায় মনটাও যেন শৈশবের উঠোনে হেসে গড়াগড়ি খেতে চায় ধুলোবালিতে। অপরিণত বুদ্ধিতে চোখ মুখ আঙুল নাচিয়ে অবাক করা গলগলিয়ে কথা, যেন ওরা পিতার পিতা মাতার মাতা। আমরা হাসি উপভোগ করি শিশুর পাহাড়ি ঝর্ণার মতো কলকল শৈশবকে। এই জীবন্তরী এক জেটিঘাট থেকে অন্য জেটিঘাটে যাওয়া মানে জন্মান্তর। জীবনটা দুদিনের হাসি কান্নার খেলাঘর। কানন রণসিংহ তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন আলমবাজার, কলকাতা 35 থেকে। বরানগর রামকৃষ্ণ মিশনে পড়বার সময় বেশ কয়েকজন গুণী মানুষের সান্নিধ্যে আসবার সুযোগ হয়েছে। তাদের রসবোধ বা তাৎক্ষণিক রসিকতায় মুগ্ধ হয়েছি। আপাত গম্ভীর মানুষগুলোকে চিনেছি অন্যভাবে। সেবার আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহ সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ এসেছেন। আমি তার সামনে গিয়ে অটোগ্রাফের খাতা বাড়িয়েছি। আমাদের স্কুলের সম্পাদক মহারাজ স্বামী নিত্যরূপানন্দজি বললেন, এ হলো হান্টার, আপনাকে শিকার করতে এসেছে, আপনার সই ও শিকার করবে। সেই কবে ঠাকুর মা আর স্বামীজি আমাকে শিকার করে তাদের খাঁচায় পুরে ফেলেছেন। খিরে, তুই আমাকে আবার শিকার করবি? কর আমাকে শিকার। আমার দিকে হেসে গৌরবর্ণ সুপুরুষ স্বামী আত্মস্থানন্দজি বললেন। আমরা বেশ মজা পেলাম সে কথায়। আর একবার, তখন আমি রীতিমতো কর্তা ব্যক্তি, স্বামী বিবেকানন্দের 150তম জন্মবর্ষের অনুষ্ঠানে স্কুলে গিয়েছি। সেদিন এসেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহ সভাপতি শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ। সবাই প্রণাম করছেন আর উনি 2টি করে লজেন্স দিচ্ছেন। আমি প্রণাম করে আমার অটোগ্রাফের খাতাখানি বাড়ালাম। আমাকে স্বাক্ষর দিয়ে 4টি লজেন্স দিলেন। মহারাজ, এতগুলো কেন? আমি জিজ্ঞাসা করলাম। এখন আমার কলম ধরতে আর হাত চলে না, তুমি আমাকে দিয়ে এতটা লিখিয়ে নিলে, তাই আমি শাস্তি দিলাম লজেন্স বেশি করে দিয়ে। এই বলে মুচকি হেসে শ্রদ্ধেয় মহারাজ আমার মাথায় হাত রাখলেন। আমার বাবা যে দফতরে চাকরি করতেন সেখানকার অধিকর্তা ছিলেন বিশিষ্ট ঐতিহাসিক ও কলকাতা বিশারদ অধ্যাপক নিশীথ রঞ্জন রায়। জ্ঞানী অথচ বিনয়ী এই মানুষটির আন্তরিক ব্যবহারে আমরা ছিলাম মুগ্ধ। মনে আছে, আমার অটোগ্রাফ খাতায় লিখেছিলেন, রাজার বেটা হ। ঠিক করে বলে দিন স্যার, যাতে পড়াশুনো ঠিক মতো করে। আমার বাবা বললেন, আরে ওই জন্যই তো বললাম রাজার বেটা হতে। রাজার বেটার দায়িত্ব কম, টাকা পয়সা চিন্তা নেই, চাকরি বাকরি না করলেও অসুবিধা নেই, খালি ঘোরা আর আনন্দ। কি গো, তাই তো? এই বলে আমার দিকে তাকিয়ে হাসলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক নিশীথ রঞ্জন রায়। এই মানুষেরা সশরীরে আর নেই, কিন্তু তাদের সেই তাৎক্ষণিক রসিকতার স্মৃতি রয়ে গিয়েছে আমার মনে। প্রণাম জানাই এদের এই লেখার মাধ্যমে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা 35 থেকে লিখেছেন। কাজল ভাদুরী, আপনার লেখা এসেছে কৃষ্ণনগর, নদিয়া থেকে। জীবন নদীর জোয়ার ভাটায় কত ঢেউ ওঠে পড়ে, সে হিসাব কভু রাখে না কালের খেয়া। সে কারণে অনন্ত মহাকালের কাছে ব্যক্তি মানুষের অস্তিত্ব আর কতটুকু। দুদিনের জন্য এই পৃথিবীতে আমাদের আশা, হাসা, কাঁদা, ভালোবাসা। কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছেন, হেসে নাও এ দুদিন বইতো নয়। তারপর ছায়াছবির মতো ব্যক্তি দ্বিজেন্দ্রলাল রায় মিলিয়ে গেলেন তার সেই গানের বাণীকে সত্যি করে, ইতিহাস হয়ে গেলেন। কথা প্রসঙ্গে মনে পড়ে গেল আমার মায়ের মুখ, মায়ের হাসি, মায়ের কথা। তিনিও ভেসে গেছেন মহাকালের স্রোতে। শুধু তার মধুর হাসি, মিষ্টি কথা, মধুর সঙ্গ আমার স্মৃতিতে রয়ে গেছে। ঘোড়াশালে ঘোড়া ছিল না, হাতিশালে হাতি ছিল না, তবু মা বলতেন দাদুদের ওই বাড়িটা ছিল জমিদার বাড়ি। 12 মাসে 13 পার্বণে আনন্দের ফোয়ারা ছুটত, সারা গায়ের লোক আনন্দে ভেঙে পড়ত উৎসবকালে। কবিগান, তরজা, সামাজিক এবং ঐতিহাসিক যাত্রাপালার অন্ত ছিল না। আলোর রোশনাই, আনন্দের বন্যায় ভেসে যেত জমিদার বাড়ির আনাজ কানাজ। অতঃপর ম্যাজিকের মতো মিলিয়ে গেল সমস্ত হাসি, হুল্লোড়, আমোদ প্রমোদ, এমনকি মানুষগুলো। রইল শুধু একখণ্ড ভিটে জমি আর অসংখ্য ঝুড়ি নামিয়ে একটি অক্ষয় বট। মনীষীরা বলেন, এই ক্ষণস্থায়ী জীবনে শোক, দুঃখ সব অবস্থাতেই সুস্থ স্বাভাবিক থাকার অনুশীলনে রত হলে সকলেরই মঙ্গল, তাতেই সমাজের পক্ষে শুভ। লিখেছেন কাজল ভাদুরী, কৃষ্ণনগর, নদিয়া থেকে। ক্ষীর
ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুরের গোকুল মাইতির লেখা এবারে পড়ব। সেই ছোট্টবেলা পাড়ায় বড়দের আড্ডায় কাশি দাদু প্রায়ই আসতেন পাশের গ্রাম থেকে। আমরা ছোটরা ছুটে যেতাম কাশি দাদুর কাছে হাসির গল্প শুনতে। কাশি দাদু রসিয়ে রসিয়ে এমন সব আষাঢ়ে গল্প বলতেন, আমরা তো সব হেসেই লুটোপুটি। কাশি দাদু গুরু গম্ভীর হয়ে বলতেন, হেসে নাও, দুদিন বই তো নয়, কার যে কখন সন্ধ্যা হয়। একদিন কয়েকটা পাকা আম নিয়ে এসে আমাদের দিয়ে বললেন, খা, খুব মিষ্টি। আমরা খেয়ে বললাম, সত্যি কি মিষ্টি, কি অপূর্ব স্বাদ। হবে না? এগুলো যে আমড়া গাছের আম। আমরা বললাম, কি বলছো দাদু, আমড়া গাছে আম ফলে? ফলে রে, ফলে। হাতের গুণ থাকলে সব হয়। তোদের ঠাকুমা এই আমড়া গাছটা লাগিয়েছিল, তার হাতের এমনই গুণ। আমরা বললাম, কিন্তু দাদু, তুমি যে বলেছিলে তুমি বিয়েই করনি, তাহলে ঠাকুমা এলো কোথা থেকে? নূর বোকা, গল্পের গরু সে তো গাছে উঠতে পারে রে। আমরা হেসে উঠলাম হো হো করে। এমনি কত সব গল্প বলে হাসাতো কাশি দাদু। একটু বড় হয়ে গোপাল ভাঁড় আর সুকুমার রায়ের হাসির গল্পও পড়েছি। এখন শুধু সঞ্জীব চট্টোপাধ্যায় আর দাদা ঠাকুরই সম্বল। হারিয়ে গেছে কাশি দাদুরা। এক অদ্ভুত নিরস খটখট্টাং যুগ। মানুষগুলো যেন শুষ্কং কাষ্ঠং রবীন্দ্রনাথের তাসের দেশের রুইতন হরতনের মতো। সুকুমার রায়ের হুকুমুখ হ্যাংলার মতো ফ্যাকাশে মুখ, বুকের মধ্যে স্ট্রেস টন টন। ডাক্তারবাবু বলছেন, হাসো, দিল খুশ থাকো, মুচকি হাসি, ফিক ফিক হাসি, হাহা হিহি হো হো, হাসো যেমন পারো। কে হাসাবে? ছোট লাফিং ক্লাবে দুধের স্বাদ ঘোলে মেটাও, তবুও হাসো, যে কটা দিন বাঁচো, জীবনটা তো ছোট, দুদিন বই তো নয়। গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। এবারে মোহাম্মদ মহসিনের লেখা পড়ব। বেলমুড়ে, হুগলি থেকে এসেছে। সেদিনের কথা মনে পড়লে হাসি পায় আজও। ফোড়ায় কাতরাচ্ছি দেখে পল্টুদা সাইকেল চালিয়ে নিয়ে চললো হাসপাতালে। বললাম, নিয়ে তো যাচ্ছ, ডাক্তারে কাটাকুটি করবে না তো? পল্টুদা গ্যারান্টি দেয়, নো সার্জারি, নো ইনজেকশন, অনলি মেডিসিন। বেলুন দেখলে না ফাটানো পর্যন্ত শান্তি পায় না কিছু ছেলে। এক ধরনের লোকও আছেন যারা ফোড়া ফুসকুড়ি দেখলে হাত তাদের নিষ্পিস করবেই। আর যদি হন তিনি নাম করা সার্জন, তাহলে তো কথাই নেই। ইনিও নিদান হাঁকলেন, কার্বাঙ্কল কাটতে হবে। বুঝলাম এই সুযোগ ইনি হাতছাড়া করবেন না কিছুতেই। বললাম, ঠিক আছে, রেডি হয়ে তাহলে কালই আসবো। ওই কথাই রইলো, ফোড়াটা কাটবেন কালই? ফোড়া নয়, কার্বাঙ্কল, সঙ্গে সর্দি কাশি, ভ্যানিনজাইটিস, টনসিলাইটিস, ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঙ্গো, ফ্যারিঙ্গো, ট্রাইকাটিক্স হতে কতক্ষণ? তখন বুঝিনি এমন মিষ্টি সুরে কেন বলছেন। তবে বলছো যখন, কালই এসো। এখন লক্ষ্মী হয়ে একবার শুয়ে পড়ো তো, দেখতে দাও। কিভাবে যে ইশারা করেছিলেন বুঝিনি। কোথা থেকে দুজন স্বাস্থ্যকর্মী ধা করে এসে আষ্টে পৃষ্ঠে চেপে ধরলো আমায়। ব্যাপারখানা বোঝার আগেই কার্বাঙ্কল দিলেন কেটে ঘ্যাঁচ করে। এদিকে রক্ত দেখে ভয়ে পল্টুদা তো এক লাফে দে ছুট। সার্জারির ভয়ে রোগী পালাচ্ছে ভেবে তাকেই তাড়া করলো সবাই। মচকালো তার ঠ্যাংটি। এবার আমাকে ছেড়ে তাকে ফোটানো হলো দুটো ইনজেকশন। নো সার্জারি, নো ইনজেকশন পর্ব সেরে বিধ্বস্ত পল্টুদাকে সাইকেলে চাপিয়ে ফিরছি। চালকের সিটে আমাকে দেখে পাড়ার লোকে ধন্দে পড়েন, আচ্ছা ফোড়া হয়েছিল কার, তোমার না পল্টুর? মোহাম্মদ মহসিন, বেলমুড়ি, হুগলি থেকে লিখেছেন। পম্পা সরকার লিখেছেন আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। হাসতে থাকুন খিলখিলিয়ে, দুঃখ করে গোপন, হাসির পোশাক জড়িয়ে থাকুন, হাসির বৃক্ষরোপণ। মন খারাপের পসরা খুলে, কৌতুকেতে চাপ, যে কটা দিন চাঁদের দেশে, মোদের হাসি চিরহরিত থাক। আমি হাসতে এবং হাসাতে খুব ভালোবাসি। বইয়ের শেলফ থেকে আগে বেছে নিই হাসির গল্পের বইগুলো। ছোটবেলায় পুজোর সময় প্যান্ডেলে যখন মাইকে হাসির নাটক বাজতো, খুব মন দিয়ে শুনতাম আর অনুকরণ করার চেষ্টা করতাম। পারিবারিক অনুষ্ঠানে ভাই বোনদের সেসব শুনিয়ে হাসাতাম। একদিন স্কুলে গেমস পিরিয়ডে দিদিমণি বলছিলেন, আজ তোরা যে যা গান কবিতা পারিস শোনা। কেউ গান গাইলো, কেউ কবিতা বললো, কেউ নাচও করলো। আমি হাস্য কৌতুক করেছিলাম। যেমনটা রেকর্ডে শুনেছিলাম তেমন ভাবেই কথাগুলো বলার চেষ্টা করছিলাম। ক্লাসের সবাই এবং স্বয়ং গেমস টিচার পর্যন্ত হেসে একেবারে অস্থির। বলছিলেন, আজ খুব মজা পেলাম রে। পরদিন অঙ্কের দিদিমণি ক্লাসে এসে বলছিলেন, পম্পা তুই নাকি হাস্য কৌতুক পারিস, আগে আমাকে হাসা, তারপর অঙ্ক হবে। আমিও শুরু করে দিলাম নানা রকম রঙিন তামাশা। হাসতে হাসতে দিদিমণির চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। এবার উনি চক ডাস্টার নিয়ে বোর্ডে অঙ্ক করাতে শুরু করলেন। হঠাৎই অঙ্ক থামিয়ে চোখ গোল গোল করে আমাকে বললেন, পম্পা
তুই আমাকে নকল করছিস না তো? আমিও তো থতমত। না দিদিমণি, আমি তো ওগুলো রেকর্ডে শুনেছিলাম। জীবনের অনেকটা পথ পেরিয়ে এলাম, কিন্তু এখনো আমাদের পারিবারিক আড্ডায় কি বন্ধুদের জমায়েতে হাসির তুফান ওঠে। জীবন দুদিন বই তো নয়, হাসি ঠাট্টা ছাড়া বাঁচতেই পারবো না। পম্পা সরকার লিখেছেন আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। অঞ্জলি ভট্টাচার্য কালীনাথ মুন্সি লেন, বরানগর থেকে। দিলীপ কুমার দত্ত রাঙামাটি, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। সোনালী মজুমদার লিখেছেন কল্যাণী, নদিয়া থেকে। কে কা চৌধুরী হরিপাল, হুগলি। সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বীরেন্দ্রনাথ সাহুর লেখা পর্ব এসেছে কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। মানব জীবন ক্ষীণ পরমায়ু, কখন কে জানে থামে প্রাণবায়ু। তাই তো বাঁচা দুদিন বই তো নয়। সংসারে কেবল সং সেজে না থেকে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে ঈশ্বরের কাজ হয়। তাই তো কবির কথায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ মানবিক মূল্যবোধ হারিয়ে আমরা অনেকেই আর্তদের আর্তনাদ শুনতে, অভাবীদের অভাব দেখতে না পেয়ে সহযোগিতার হাত গোটাই। কবি দ্বিজেন্দ্রলাল রায় ব্যঙ্গাত্মক মানুষের অহেতুক হাসিতে গেয়েছেন হেসে নাও দুদিন বই তো নয়। ইংরেজি 1960 সালে যাতায়াত এবং মালপত্র বহনের মাধ্যম ছিল গরুর গাড়ি। কেবলমাত্র 2-1 জনের জিপ গাড়ি ছিল। তারা গরু গাড়ি দেখলেই তাচ্ছিল্যে ফোড়ন কাটতেন। একবার রাস্তার জমা জলে বেপরোয়া জিপ চালিয়ে আরোহীরা গাড়োয়ানকে ভিজিয়ে হেসে লুটোপুটি এবং টিটকিরি কেটে বলেন, চলো গরু গাড়ি বেল পাহাড়ি, জিপের আগে ছুটবে গাড়ি। বেচারা গাড়োয়ান কাদামাকা, বিব্রত। কিন্তু বিধি বাম, ওই জিপ গাড়ি জল ভরা গর্তে ফেসে চাকা আটকে রইল। এবার গরু গাড়ি জিপের পিছনে পৌঁছতেই জিপের মালিককে দেখে গাড়োয়ান ভাই বলেন, গাড়ি তুলে দিতে হবে নাকি বাবুরা? তারা তো সানন্দে রাজি হন। মোটা রশিতে জিপ আর গরু গাড়ি বেঁধে জিপকে ঠেলা করিয়ে বিচিত্র কায়দায় শেষে গাড়োয়ান জিপকে সমস্যা মুক্ত করলেন। কিন্তু বকশিস দিতে গেলে তিনি নিতে অস্বীকার করেন। নমস্কার করে বলেন, আপনারা এগোন, আমার গাড়ি কচ্ছপ আর আপনাদের জিপ শশক, ঠিক পৌঁছে যাব। শিক্ষিত গাড়োয়ান ভাই গাইলেন, হেসে নাও দুদিন বই তো নয়। নির্মল হাসি মনের দুশ্চিন্তা দূর করে। লিখেছেন বীরেন্দ্রনাথ সাহু, রনবনিয়া, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। মেদিনীপুরের পর সোজা মুর্শিদাবাদ, সাগর দিঘি থেকে লিখেছেন নিমাই দত্ত। গণ্ডিতে বাঁধা এই দুদিনের জীবনে হাসি কান্নার দোল দোলানো খেলা। তাই কান্নার ফুলগুধারার মাঝেও থাকে হাসির স্রোতস্বিনী। দাদা ঠাকুর নামে খ্যাত শরৎচন্দ্র পণ্ডিত এই জঙ্গিপুরের মাটিতেই যার কর্মকাণ্ড, সেই তিনিও খালি পায়ে হাসি মুখে কলকাতার রাস্তায় রাস্তায় নিজের সংবাদপত্র বিক্রি করে বেড়াতেন। এই সদারসিক মানুষটি গাইতে পারেন, আয় ভোটার আয়, ভোট দিয়ে যা। মহালয়া খ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ নামের ব্যঙ্গের আড়ালে মানুষকে হাসিতে ভাসিয়ে দিতেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত মেয়ের দাহ কাজ শেষ করে এসেই 2 বিখ্যাত বিদেশি ব্যক্তিকে হাসি মুখে সাক্ষাৎকার দিয়েছিলেন। আর কাজী নজরুল ইসলাম তার প্রাণপ্রিয় সন্তান বুলবুলের মৃতদেহ সৎকারের দাফন কাফনের পয়সা জোগাড়ের জন্য এক প্রকাশককে 2টি গান তৎক্ষণাৎ লিখে দিয়েছিলেন, যা আজ ইতিহাস। রামকৃষ্ণদেব তার ক্যান্সার আক্রান্ত শেষ দিনগুলোতেও মানুষকে হাসি মুখেই উপদেশ দিয়ে গেছেন। লিখেছেন নিমাই দত্ত, সাগর দিঘি, মুর্শিদাবাদ থেকে। আলপনা জানার লেখা এসেছে চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। আমার শাশুড়ি মা 21 জন সদস্যের 51বর্তী পরিবারের ছোট বউ ছিলেন। তাই রান্নাবান্না করতে গিয়ে মাঝে মধ্যে মশলার ঘাটতি ঘটত। সুস্বাদু রান্নার জন্য বড় জায়েদের গোপন পরামর্শে আমার শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের চোখ এড়িয়ে কাঠের আলমারিতে ওনার গচ্ছিত মশলা ভান্ডার থেকে প্রায় মশলা এনে রান্না করতেন। এতে সকলের কাছ থেকে সুরাধুনির পদটি পেতেন। একদিন আমার শাশুড়ি মা অন্ধকারে আলমারি থেকে মশলা আনতে গিয়ে অনুভব করলেন যে কে যেন ওনার হাত সজোরে চেপে ধরেছে। তিনি অশ্রুসিক্ত লজ্জা মিশ্রিত কণ্ঠে বললেন, আমায় ছেড়ে দিন মা, আমি আর এমন কাজ করব না। পরক্ষণেই তিনি যন্ত্রণায় বুঝলেন এ যে জাতি কলের অসংখ্য হাত। নিজের হাত রক্ষা করতে এখন যে বড় জায়েদের হাতের বিশেষ প্রয়োজন। কিন্তু জাতি কল সমেত কষ্টাতুর শাশুড়ি মা বড় জায়েদের কাছে যেতে গিয়ে পড়ে গেলেন ধপাস করে। আসলে জাতি কলের পিছনে বাঁধা ছিল দীর্ঘ রজ্জু এবং রজ্জুর অপর প্রান্তটি জানালার গ্রিলের সঙ্গে বাঁধা। আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা আসলে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে জাতি কল বসিয়েছিলেন।
অবশেষে বাড়ির লোকের সহায়তায় জাতি কল থেকে ওনার রক্তাক্ত হাত বের করা হলো। এমনতর ঘটনার পর সকলের একটু আধটু হাসি ঠাট্টার মধ্যেও অবগুণ্ঠনের আড়ালে আমার শাশুড়ি মায়ের মুচকি হাসি কম যায়নি। আলপনা জানা লিখেছেন চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। বললি বটে একটা কথা, বন্ধু, হাসি কি আর এমনি এমনি হাসে? একটু হাসো তো খোকা। খোকার উত্তর সকলেই শুনছিলেন, আমার হাসি পাচ্ছে না। এই রকমই ছিল সোনার কেল্লা সিনেমার ছোট্ট শিশু মুকুলের উত্তর। সত্যি তো, যখন তখন কি আর হাসি পায় বলো? চারিদিকে পরিস্থিতি যা চলছে, হাসতে গেলে তো একটা কারণ চাই। আমি একটা বই পড়েছিলাম বেশ কয়েক বছর আগে। সেখানেই পড়েছিলাম, বিকৃত না হলে হাসির উৎপাদন হয় না, তবে বাঁচতে গেলে তো হাসতেই হবে। শিশুর সহজ সরল হাসি দেখে, তার আধো আধো বুলি শুনে হাসি আসে, মনে আনন্দও হয়। এ কথা তো ঠিক, রাজার মুখে হাসি ছিল না, হাসি ছিল ফকিরের মুখে। তাই তো রাজার মন্ত্রী এসে রাজাকে সে কথা বলাতে রাজার অসুখ সেরে গেল। হাসি ছিল সেই সময় যখন সংসার জীবনের দায়িত্ব কর্তব্য পালন করতে হতো না। বাড়ির বড়রা সব সময় শাসনে ভালোবাসায় ভরিয়ে রেখেছিলেন, তবুও হাসি আসে যখন আমরা বছরখানেক আগে এক বন্দি জীবন যাপন করছিলাম। তার থেকে আজ ভালো আছি এও তো মনে করে হাসি আসে। আজ যেমন আছি বেশ আছি। যখন কোনো হাসির কারণ খুঁজে পাই না, তখন মনে পড়ে শিবরাম চক্রবর্তীর জীবনের গল্প। জীবনের শেষ দিনেও বলেছিলেন, বেশ আছি, দিব্য আছি। খুশির হাসি প্রকাশ পায় প্রিয় উপহার, কলম, বই হাতে পেলে। আনন্দ হয় প্রিয়জনের সঙ্গে কথা বলে। তখনই পুরনো সেই দিনের কথা মনে পড়ে গেলে খুব জোরে জোরে হাসি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কবির কথায়, এমনি করেই যায় যদি দিন, যাক না। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে লিখেছেন। সর্বেশ্বর পাল লিখেছেন মাহেশ, হুগলি থেকে। হাসি আমার জীবনের জীবনকাঠি। ছোটবেলা থেকেই আমি বন্ধু বৎসল, আর আমার বন্ধুদের মধ্যে কেউ হুকোমুখো হ্যাংলা হয়ে দলে টিকতে পারিনি। সত্যি বলছি, এই তো বছর শুরুর প্রথম রবিবার আমাদের 43 বছর আগের হায়ার সেকেন্ডারি ব্যাচের বন্ধুরা একসঙ্গে মিলে সেই কৈশোরের হাসি মাখা মুখগুলো ফিরে পেলাম। আর একটা মজার ঘটনা তোমাকে বলি। প্রথম পঞ্চায়েত ভোটে আশ্চর্যভাবে জিতে গেল আমাদের কাশিদা, বিপক্ষের এক জাঁদরেল প্রার্থীকে হারিয়ে। সে কিন্তু আমার অবসরের সঙ্গী, এক অধ্যাপক দাদা, আমাদের আড্ডার মধ্যমণি। আমরা রসিকতার ছলে কাশিদাকে এমপি বলে ডাকতাম। অধ্যাপক দাদা বললেন, আমরা সবাই ওকে এম পঞ্চা বলে ডাকবো। সান্ধ্য আড্ডায় প্রায়ই সেই অধ্যাপক দাদার পরামর্শ চাইতো বিভিন্ন দাম্পত্য কলহের সমাধান নিয়ে। দাদা বললেন, ওইসব ছেড়ে গ্রামের আসল সমস্যার দিকে নজর দাও। শুরু হলো ৭৮-এর বন্যা। কাশিদা বন্যা পীড়িত মানুষের উদ্ধারের কাজে জলে ঝাঁপ দেওয়ার আগে তার নেশার বিড়ি দেশলাইটা আমার জিম্মায় রেখে নদীতে ঝাঁপ মারলো। যখন উঠে এলো, অধ্যাপক দাদা বললেন, তোমার ঘড়ি, চশমা, মানিব্যাগ এগুলো কোথায়? কাশিদার মুখে হতাশার হাসি। সবই যে বানভাসি দাদা। সর্বেশ্বর পাল, কাশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি থেকে লিখেছেন। আরো কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করব। দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর, গৌতমপতি, কুলবেড়িয়া, পূর্ব মেদিনীপুর, সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী, রহরা, উত্তর ২৪ পরগনা, বিশ্বনাথ পাকরাশি, অমূল্য কানন, শ্রীরামপুর ৩ থেকে লিখেছেন। অনেক 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 ধন্যবাদ জানাই আপনাদের। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অরূপ সরকার, আপনার লেখা এসেছে আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। প্রখ্যাত কৌতুক অভিনেতা স্যার চার্লি চ্যাপলিন একটা বিখ্যাত উক্তি করেছিলেন, যেটার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হাসি হলো ওষুধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। আমাদের সকলেরই এই দুদিনের জীবনে কিছু না কিছু দুঃখ, কষ্ট, সমস্যা ইত্যাদি আছেই। তাই বলে কি আমরা কখনো হাসবো না? কাজকর্মের ফাঁকে একচিলতে অবসর পেলে আমরা প্রায় সকলেই রসে বসে থাকার চেষ্টা করি। কর্মজগৎ থেকে ফিরে এসো সমাজ মাধ্যমে নানান ধরনের মজার রচনা, ভিডিও বা রিলস ইত্যাদি দেখে রসসিক্ত হই। তবে সবসময়ই যে সুস্থ রুচিকর রিলস, ভিডিও বা রচনা দেখতে পাই তা অবশ্য নয়। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে হাসির কথাতে আসি এবার। প্রথমেই বলে রাখি, যে ঘটনার কথা এখানে বলছি তা আজ থেকে প্রায় 40 বছর আগেকার আমার স্কুল জীবনের। তখন সেখানে বৈদ্যুতিন ট্রেন তো দূরের কথা, ডিজেল ইঞ্জিন চালিত একটি মাত্র এক্সপ্রেস ট্রেনই শুধু চলতো। বাকি সময়টা চলতো স্টিম ইঞ্জিন চালিত ট্রেন। ওই সময় আমাদের স্কুলের এক শিক্ষক আমার এক সহপাঠীকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে সন্তোষ, রাত্রে তুই কটার সময় ঘুমোতে যাস? সহপাঠীটির অকপট জবাব ছিল, স্যার
স্যার ডিজেল গেলে আমি ভাত ঘুম দিয়ে দিই। ওর কথা বলার ধরন শুনে আমরা না হেসে পারিনি। ব্যাপারটা হলো, সহপাঠীটির বাড়ির অদূরেই ছিল রেল লাইন। রাত 9টা নাগাদ ওই রেলপথ দিয়ে অতিক্রম করত একটি এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেনটি গেলেই সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো। এবারে আর একটা ঘটনা বলি। তখন সবে চাকরিতে যোগ দিয়ে ট্রেনে যাতায়াত শুরু করেছি। একদিন কোনো এক নিত্যযাত্রী আমার সঙ্গে আলাপ করতে এসে প্রথমে আপনার নাম কি, আপনি কোথায় চাকরি করেন, এইসব দু একটা প্রশ্ন করার পর যে মোক্ষম প্রশ্নটি করলেন তার জন্য আমি একদম তৈরি ছিলাম না। প্রশ্ন এলো, আপনার গোত্রটা কি একটু বলবেন? অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। না, আর তো বলা যাচ্ছে না কিছু, আর চিঠি পড়া যাচ্ছে না, সময় একেবারে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।